হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল মাস্টার জি। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ। তারা লাইক বাটন প্রেস করে দাও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আমার উৎসাহ আরও বাড়াও। তো আজকে আমরা শুরু করব নেটওয়ার্ক অ্যানালাইসিস। আগের দিন একটু ইন্ট্রোডাকশান শুরু করে নিয়েছি। নেটওয়ার্ক অ্যানালাইসিস মানে এরকম নয় যে আমরা শুধু মেশ অ্যানালাইসিস পড়ে নেব, নোডাল অ্যানালাইসিস পড়ে নেব, দিয়ে তার রেসপেক্টে একটা দুটো নিউমারিক্যাল করে নেব, তাহলে আমরা শিখতে পারবো না। হয়েছে, আমাদের শিখতে হলে ওর আগে, যেমন আগের দিন আমরা সোর্স ট্রান্সফরমেশান দেখলাম, আজকে আরও কিছু ডেফিনেশান দেখবো। একদম আমরা পুরো ডেপথে শিখবো, একদম সহজ সরল ভাষায় কিন্তু ডেপথে। আশা করছি যেভাবে আমি তোমাদের পড়িয়ে দেব, আমরা যেভাবে পড়বো তাতে সব দিন মনে থেকে যাবে, সেই চেষ্টাই আমার আছে। ঠিক আছে, তো আজকে আমরা নেটওয়ার্ক অ্যানালাইসিস শেখার জন্য কিছু ইম্পর্ট্যান্ট ডেফিনেশান পড়বো, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। হয়েছে, তাহলে দেখো প্রথমে হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। হয়েছে, এলিমেন্ট এটা সার্কিট যে মেটেরিয়ালস দিয়ে তৈরি সেগুলোকে বলা হয় এলিমেন্ট। তাকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। হয়েছে, অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলা? যেগুলা সার্কিটকে এনার্জি সোর্স প্রোভাইড করে। আর প্যাসিভ এলিমেন্ট কোনগুলা? যেগুলা সার্কিটকে এনার্জি সোর্স প্রোভাইড করে না, বরঞ্চ সার্কিট থেকে এনার্জি রিসিভ করে। হয়েছে, তাহলে ডেফিনেশানে কি বলা আছে চলো দেখি আমরা। অ্যাক্টিভ এলিমেন্ট, দ্য এলিমেন্টস আর সেড টু বি অ্যাক্টিভ ইফ দে ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি টু দ্য সার্কিট। হয়েছে, তাহলে আমরা সেই সব এলিমেন্টকে অ্যাক্টিভ এলিমেন্ট বলবো যারা কি করবে, ইলেকট্রিক্যাল সার্কিটকে এনার্জি, অবভিয়াসলি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করবে, তাকে আমরা বলবো অ্যাক্টিভ এলিমেন্ট। হয়েছে, তাহলে এবার এমন কি আছে যা সার্কিটকে এনার্জি সাপ্লাই করে? এনার্জি সাপ্লাই করে এরকম এলিমেন্ট হচ্ছে তোমাদের জানা একদম, যেমন ব্যাটারি, হয়েছে, জেনারেটর, হয়েছে, এগুলা সাপ্লাই করে। তাহলে দেখো এর উদাহরণ কি আছে? ভোল্টেজ সোর্স, ব্যাটারি, জেনারেটর, কারেন্ট সোর্স, ডায়োড আছে, ট্রানজিস্টার আছে, কারেন্ট সোর্স। হয়েছে, তাহলে এবার দেখো অ্যাক্টিভ এলিমেন্ট বোঝা গেল। অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সেই সব এলিমেন্ট যেগুলা কি করে, সার্কিটকে এনার্জি প্রোভাইড করে। তাহলে অ্যাক্টিভ এলিমেন্টের উদাহরণ কি? একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। ভোল্টেজ সোর্সের আবার উদাহরণ কি? ব্যাটারি, জেনারেটর। কারেন্ট সোর্সের উদাহরণ ডায়োড, ট্রানজিস্টার। বোঝা গেছে? এরপরে প্যাসিভ এলিমেন্ট, সহজ কথা, যেটা অ্যাক্টিভ এলিমেন্ট হবে প্যাসিভ এলিমেন্ট কি হবে? তার উল্টো হবে। তাহলে অ্যাক্টিভ এলিমেন্টে আমরা কি বললাম? যেসব এলিমেন্ট সার্কিটকে এনার্জি প্রোভাইড করে। হয়েছে, তাহলে প্যাসিভ এলিমেন্ট কি হবে? এনার্জি তো প্রোভাইড করবে না, বরঞ্চ সেখান থেকে আরও কি করবে? এনার্জি রিসিভ করবে। হয়েছে, তাহলে চলো দেখি ডেফিনেশানে কি লেখা আছে। প্যাসিভ এলিমেন্ট, দ্য এলিমেন্টস আর সেড টু বি প্যাসিভ ইফ দে আর নট ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি বাট দে রিসিভ ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম দ্য সার্কিট। এর এক্সাম্পল কি আছে? পিওর রেজিস্টার, পিওর ইন্ডাক্টর, পিওর ক্যাপাসিটার। হয়েছে, তাহলে কি বলছে দেখো, যে সমস্ত এলিমেন্টগুলা সার্কিটকে এনার্জি প্রোভাইড করে না, উল্টে আরও সার্কিট থেকে এনার্জি রিসিভ করে নেয়, তার কার্যক্ষমতা চালানোর জন্য সার্কিট থেকে এনার্জি নেয়, তাকে আমরা কি বলবো? প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্টের উদাহরণ কি আছে? পিওর রেজিস্টার, পিওর ইন্ডাক্টর, পিওর ক্যাপাসিটার। এরপরে আমরা নেক্সট ডেফিনেশান দেখব। তাহলে দেখো নেক্সট ডেফিনেশান হচ্ছে কি? ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, এ কম্বিনেশন অফ ভেরিয়াস ইলেকট্রিক এলিমেন্ট কানেক্টেড ইন এনি ম্যানার ইজ কল্ড নেটওয়ার্ক, ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। হয়েছে, তাহলে হচ্ছে কি যে এ কম্বিনেশন অফ ভেরিয়াস ইলেকট্রিক এলিমেন্ট। তাহলে ইলেকট্রিক এলিমেন্ট দু প্রকার হবে, হয় অ্যাক্টিভ এলিমেন্ট না হলে প্যাসিভ এলিমেন্ট। হয়েছে, তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট যখন থাকবে আর যে কোনো ম্যানারে কানেক্টেড থাকবে, এরকম কোনো কথা নয় যে ওকে ক্লোজ হতে হবে। হয়েছে, এরকম একটা লিনিয়ার ওয়েতেও থাকতে পারে, এরকম ওয়েতেও থাকতে পারে, এরকম ওয়েতেও থাকতে পারে। যে কোনো ম্যানারে যদি ইলেকট্রিক্যাল এলিমেন্ট যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো নেটওয়ার্ক। নেটওয়ার্ক দু রকম, একটা হচ্ছে কি অ্যাক্টিভ নেটওয়ার্ক, একটা হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ নেটওয়ার্ক কাকে বলবো? কন্টেন্ট অ্যাটলিস্ট ওয়ান এনার্জি সোর্স। হয়েছে, যে ওই নেটওয়ার্কটার মধ্যে কম করে একটা এনার্জি সোর্স থাকবে। এনার্জি সোর্স মানে কি? হয় কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্স মানে হচ্ছে ডায়োড, ট্রানজিস্টার। ভোল্টেজ সোর্স মানে হচ্ছে ব্যাটারি, জেনারেটর। হয়েছে, তাহলে যে নেটওয়ার্কের মধ্যে কমপক্ষে একটা
এনার্জি সোর্স থাকবে তাকে আমরা বলবো কি অ্যাক্টিভ নেটওয়ার্ক, আর প্যাসিভ নেটওয়ার্ক যার মধ্যে কোনো এনার্জি সোর্স থাকবে না, হয়েছে, শুধুমাত্র রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার থাকবে তাকে আমরা বলবো প্যাসিভ নেটওয়ার্ক, হয়েছে। তাহলে দেখো নেটওয়ার্ক এরকম ক্লোজ হতেও পারে আবার নাও হতে পারে, হয়েছে। অ্যাক্টিভ নেটওয়ার্ক মানে এখানে একটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকবেই, হয়েছে। আর প্যাসিভ নেটওয়ার্ক মানে এখানে কোনো এনার্জি সোর্স অর্থাৎ ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকবে না। এই হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। দেখো নেক্সট ডেফিনেশন আমাদের কি আছে, সার্কিট, হয়েছে। এর আগে আমরা পড়লাম কি নেটওয়ার্ক। নেটওয়ার্ক হলে কি যে সেখানে অ্যাক্টিভ এলিমেন্ট বা প্যাসিভ এলিমেন্ট থাকবে কিন্তু যে কোনো ম্যানারে যোগ থাকবে, সেটা ক্লোজ হবে এমন কোনো কথা নয়, ক্লোজ হতেও পারে আবার ওপেনও হতে পারে, হয়েছে। এবার সার্কিটে কি বলা আছে দেখো, এ সার্কিট ইজ এ ক্লোজ কন্ডাক্টিং পাথ থ্রু হুইচ অ্যান ইলেকট্রিক কারেন্ট আইদার পাসেস অর টেন্ডস টু পাস, হয়েছে। তাহলে সার্কিট হচ্ছে একটা বদ্ধ পথ, ক্লোজ কন্ডাক্টিং পাথ, যার ভিতরে কি হয়, বদ্ধ পথের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বা প্রবাহিত হওয়ার চেষ্টা করে, হয়েছে। তাহলে কারেন্ট প্রবাহিত হয় তো বোঝা গেল, প্রবাহিত হওয়ার চেষ্টা করে কেন বলা হয়েছে, দেখো সার্কিটের মধ্যে সার্কিট এলিমেন্ট হিসাবে কি থাকবে, রেজিস্ট্যান্স। যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক হাই হয়, ধরো কিলো ওহমে হয়, হয়েছে। আমাদের ধরো ব্যাটারি সাপ্লাই আছে 12 ভোল্ট আর ওইখানে আমরা রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি ধরো 24 কিলো ওহমের, হয়েছে। তাহলে আমরা আই ইকালস টু কি জানি, ভি আপন আর, তাহলে 12 ভোল্ট আর এখানে 24 কিলো ওহম, হয়েছে। তাহলে 24 কিলো ওহম মানে 24 ইন্টু 10 কিউব, তাহলে 0.5 ইন্টু 10 কিউব 10⁻³ মানে কত হয়ে যাচ্ছে, 1/2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা কি অনেক কম মানের, মানে কি ওইখানে কারেন্ট প্রবাহিত হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স যদি বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো কি কারেন্ট প্রবাহিত হওয়ার চেষ্টা করবে, হয়েছে। তাহলে সার্কিট হচ্ছে একটা বদ্ধ পথ যার মধ্যে দিয়ে কি হয়, কারেন্ট প্রবাহিত হয় বা প্রবাহিত হওয়ার চেষ্টা করে, হয়েছে। তাহলে এবার নেটওয়ার্ক আর সার্কিটের মধ্যে সম্পর্ক দেখো, এ সার্কিট মাস্ট বি এ নেটওয়ার্ক বাট এ নেটওয়ার্ক মে অর মে নট বি এ সার্কিট, হয়েছে। তাহলে সার্কিট হতে হলে তাকে নেটওয়ার্ক হতেই হবে। নেটওয়ার্কের শর্ত আমাদের কী ছিল, যে তার মধ্যে আইদার অ্যাক্টিভ এলিমেন্ট বা প্যাসিভ এলিমেন্ট থাকবে। তাহলে সার্কিটের মধ্যে আমরা সেম কন্ডিশন দেখছি, অ্যাক্টিভ এলিমেন্ট বা প্যাসিভ এলিমেন্ট থাকতেই হচ্ছে। তাহলে একটা সার্কিটকে নেটওয়ার্ক হতেই হবে, হয়েছে। কিন্তু একটা নেটওয়ার্ক সার্কিট হতেও পারে নাও হতে পারে। একটা নেটওয়ার্ককে আমরা কখন সার্কিট বলবো, যখন সেটা ক্লোজ থাকবে, হয়েছে। কিন্তু এরকম তো কোনো কথা নয় যে নেটওয়ার্ক ক্লোজ থাকবে, নেটওয়ার্ক ওপেনও থাকতে পারে, হয়েছে। তাহলে এখান থেকে এই জন্য আমরা এই কথাটা বললাম যে একটা সার্কিটকে নেটওয়ার্ক হতেই হবে, কিন্তু একটা নেটওয়ার্ক সার্কিট হতেও পারে আবার নাও হতে পারে। এই লাইনটা তুলে থার্ড সেমে প্রায় সার্কিট থিওরিতে কোশ্চেনটা দেখা যায়, হয়েছে, ভালো করে মনে রাখবে। এরপরে দেখো সার্কিটের অনেক ভাগ আছে, হয়েছে। তার মধ্যে মেন আমরা আমাদের মেশ অ্যানালাইসিস, নোডাল অ্যানালাইসিস মানে নেটওয়ার্ক অ্যানালাইসিসের জন্য যে 3 টাইপের সার্কিট লাগবে সেইগুলো হচ্ছে, একটা হচ্ছে ইউনিল্যাটারাল সার্কিট, একটা হচ্ছে বাইল্যাটারাল সার্কিট, একটা হচ্ছে লিনিয়ার সার্কিট, হয়েছে। তাহলে ইউনিল্যাটারাল সার্কিট মানে কি, যে যার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে ডিরেকশান চেঞ্জের সঙ্গে সঙ্গে, হয়েছে। বাইল্যাটারাল সার্কিট যে দুদিকেই সেম ক্যারেক্টারিস্টিক্স বজায় রাখবে, হয়েছে। আর 3 নম্বরে হচ্ছে কি লিনিয়ার সার্কিট মানে কি, যে সুপারপজিশন থিওরম মেনে চলবে। সুপারপজিশন থিওরম মেনে চলার অর্থ কি, যে তার যে এলিমেন্টগুলো আছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স ওগুলা চেঞ্জ হবে না, হয়েছে। রেজিস্ট্যান্স তো কখনোই চেঞ্জ হয় না, ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স কীভাবে চেঞ্জ হয় আমরা দেখেছি কালকে। ইন্ডাকট্যান্স প্রথমে কী হয়, ওপেন সার্কিটের মতো বিহেভ করে, পরে শর্ট সার্কিট। ক্যাপাসিট্যান্স তার উল্টাটা, প্রথমে শর্ট সার্কিট পরে ওপেন সার্কিট। তাহলে যদি সার্কিটের মধ্যে ওই চেঞ্জগুলো না হয়, ঠিক আছে, সবসময় লিনিয়ার থাকে, মানে একই থাকে ভ্যালুটা। ইন্ডাকট্যান্স হোক, ক্যাপাসিট্যান্স হোক, রেজিস্ট্যান্সের ভ্যালু তো সবসময় একই থাকবেই, ওটা তো চেঞ্জ হবে না। ওই দুটার ভ্যালু যদি একই থাকে অর্থাৎ সুপারপজিশন থিওরম যদি মেনে চলে তাহলে আমরা তাকে বলবো কি লিনিয়ার সার্কিট। ইউনিল্যাটারাল যেটা হচ্ছে কি, যে যার ডিরেকশান চেঞ্জ করলে ক্যারেক্টারিস্টিক্সগুলোও চেঞ্জ হয়ে যাবে। আর বাইল্যাটারাল যার ডিরেকশান চেঞ্জ করলেও ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না, হয়েছে। যেমন আগে একটা বাইল্যাটারালের উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। তাহলে দেখো এই একটা সার্কিট আছে, এখানে কি হবে, এবার এই দিকে কারেন্ট ফ্লো করবে। এবার এইখানে একটা কথার মানে বলছি যে ধরো 10 ওয়াট পাওয়ার কনজিউম করে, হয়েছে।
তাহলে একে যদি আমরা ব্যাটারির ডিরেকশানটা চেঞ্জ করে দিই, মানে ব্যাটারিটা উল্টো দিকে কানেকশান করে দিই, তাহলে কি হবে, তখন কি হবে, কারেন্টের ডিরেকশানটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু এসে 10 ওয়াট পাওয়ারকেই ডিসিপেটেড করবে। হয়েছে, তাহলে এটা হচ্ছে বাইল্যাটারাল সার্কিট। ইউনিল্যাটারাল সার্কিটের উদাহরণ কীরকম, যেমন ধরো এটা বিশেষ করে ডায়োডের ক্ষেত্রে দেখা যায়। যদি ধরো এরকম একটা ডায়োড আছে, এই দিক থেকে ডায়োড, একটা ডায়োড সার্কিট আছে, তাহলে এই ডায়োড সার্কিটে যদি এই দিক থেকে এই দিকে কারেন্ট ফ্লো করে, হয়েছে, ডায়োডের ডিরেকশান যদি আমরা উল্টা করে দিই তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, এ ধরো ডায়োডটা এদিকে চলে আসলো, তাহলে তখন কিন্তু কারেন্ট ফ্লো করবে না। এটা হচ্ছে ইউনিল্যাটারাল সার্কিট। হয়েছে, যে যার ডিরেকশান চেঞ্জ করে দিলে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যায়। আর লিনিয়ার সার্কিট যেটা সুপারপজিশন থিওরেম মেনে চলবে, আমরা যখন থিওরেম পড়বো তখন সুপারপজিশন থিওরেম মানে সুপারপজিশন থিওরেম পড়বো। এখন ওটাই বললাম যে যার প্যারামিটারগুলো চেঞ্জ হবে না। হয়েছে, তাহলে সার্কিট হচ্ছে কি, একটা ক্লোজ কন্ডাক্টিং পাথ যার ভিতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস করে বা পাস করার চেষ্টা করে। একটা সার্কিট নেটওয়ার্ক হবেই, কিন্তু একটা নেটওয়ার্ক সার্কিট হতে পারে আবার নাও হতে পারে। সার্কিট মেনলি হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ইউনিল্যাটারাল সার্কিট, একটা হচ্ছে বাইল্যাটারাল সার্কিট, একটা হচ্ছে লিনিয়ার সার্কিট। ইউনিল্যাটারাল সার্কিট মানে যার ডিরেকশান চেঞ্জ করলে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে যাবে। বাইল্যাটারাল সার্কিট যার ডিরেকশান চেঞ্জ করলেও ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না। আর লিনিয়ার সার্কিট মানে হচ্ছে যে সুপারপজিশন থিওরেম মেনে চলবে। হয়েছে, এরপর চলো নেক্সট ডেফিনেশনে আমরা যাচ্ছি। হয়েছে, এবার দেখো আমরা সোর্স দেখব। তাহলে সোর্স হচ্ছে কি, যে যেখান থেকে এনার্জি সার্কিটে প্রোভাইড হয়। হয়েছে, তাহলে সোর্স আমরা ইতিমধ্যে জেনে গেছি, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। হয়েছে, তাহলে ভোল্টেজ সোর্স আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে আবার দুভাগে বিভক্ত, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্সও আবার সেই একই রকম দুভাগে বিভক্ত, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আবার দুভাগে বিভক্ত, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে দেখো এবার কি বলেছে, তাহলে সোর্স ভোল্টেজ সোর্স মানে যে এনার্জি যে সার্কিটকে ভোল্টেজ সাপ্লাই করবে, আর কারেন্ট সোর্স যে সার্কিটকে কারেন্ট সাপ্লাই করবে। ভোল্টেজ সোর্সের উদাহরণ কি আছে, ব্যাটারি আর হচ্ছে কি জেনারেটর, এগুলো হচ্ছে ভোল্টেজ সোর্সের উদাহরণ। কারেন্ট সোর্সের উদাহরণ ডায়োড, ট্রানজিস্টার। হয়েছে, এবার হচ্ছে কি ভোল্টেজ সোর্স আবার দু প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। হয়েছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে নিজে নিজেই একটা ব্যাটারি সার্কিটে যোগ আছে, সেটা হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হচ্ছে আবার দেখো দু প্রকার, একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স কি হবে, যে ওই ভোল্টেজ সোর্সটা যখন আলাদা একটা ব্যাটারি দ্বারা মনিটর হবে তখন তাকে আমরা বলবো কি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আর ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স কি, যখন ওই ব্যাটারিটা আলাদা কোনো ডায়োড বা ট্রানজিস্টার দ্বারা কন্ট্রোল হবে তাকে আমরা বলবো কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। হয়েছে, এবার কারেন্ট সোর্সের দিকে আসো। কারেন্ট সোর্স মানে কি ডায়োড ট্রানজিস্টার, তার আবার ইন্ডিপেন্ডেন্ট যখন ডায়োড ট্রানজিস্টার একা একাই সার্কিটটাকে কারেন্টের সাপ্লাই দেবে তখন তাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্টটা হচ্ছে কি, যে যখন ডায়োড বা ট্রানজিস্টারটা আলাদা কোনো ব্যাটারি দ্বারা মনিটর হবে বা আলাদা কোনো ডায়োড ট্রানজিস্টার দ্বারা মনিটর হবে তখন তাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট। তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ভিসিসিএস হয়েছে। তাহলে এবার দেখো যখন কারেন্ট সোর্সটা কী হবে, কোনো ভোল্টেজ সোর্সের দ্বারা মানে ব্যাটারির দ্বারা বা জেনারেটরের দ্বারা মনিটর হবে তখন তাকে আমরা বলবো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। আর কারেন্ট সোর্সটা যখন কোনো ডায়োড বা ট্রানজিস্টার দ্বারা মনিটর হবে তখন আমরা তাকে বলবো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। হয়েছে, এই গেল সোর্সের ক্লাসিফিকেশান। এবার সোর্সগুলার সিম্বল আমরা দেখব, কার সিম্বল কীরকম হয়, আমরা সোর্সগুলার সিম্বল দেখব পরের স্লাইডে। দেখো তাহলে ভোল্টেজ সোর্স মানে এরকম ব্যাটারির চিহ্ন থাকবে, তার চিহ্ন বা প্লাস মাইনাস চিহ্ন হয়েছে, আর কারেন্ট সোর্স ওর হচ্ছে অ্যারো চিহ্ন। হয়েছে, তাহলে প্রথম আমরা কি ভাগ করেছিলাম, ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স, তার আবার প্রত্যেকটা দুটো করে ভাগ ছিল, একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে দেখো প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্টের জন্য সার্কেল ব্যবহার করা হয় আর ডিপেন্ডেন্টের জন্য রম্বস ব্যবহার করা হয়। হয়েছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স,
তাহলে দেখো এটা হচ্ছে কি সার্কেলের মধ্যে প্লাস মাইনাস, ভোল্টেজ সোর্সের চিহ্ন কি প্লাস মাইনাস, তাহলে সার্কেলের মধ্যে প্লাস মাইনাস যখন থাকবে তখন ওটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হয়েছে। এবার দেখো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের চিহ্ন তো প্লাস মাইনাস, তাহলে আর ডিপেন্ডেন্টের জন্য কি হয় রম্বস হয় সার্কেলের পরিবর্তে, তাহলে রম্বসের মধ্যে প্লাস মাইনাস, এটা হয়ে যাচ্ছে কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আবার কি হয় দুটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে কি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হয়েছে। তাহলে এই সিসিভিএস বা ভিসিভিএস এগুলো তো অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সেরই ভাগ হয়েছে। তাহলে দেখো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের চিহ্ন দিয়ে দিলাম, তার সঙ্গে কি থাকবে এটা কার দ্বারা কন্ট্রোল হচ্ছে, কারেন্ট দ্বারা কন্ট্রোল হচ্ছে, তাহলে এই জন্য এর নিচে এরকম লেখা থাকবে কে ইন্টু আই সাফিক্সে এক্স, মানে এটা হচ্ছে কারেন্ট দ্বারা কন্ট্রোল, এই জন্য কারেন্টকে আমরা আই দিয়ে প্রকাশ করি, এই জন্য আই এক্স। এরপরে দেখো ভিসিভিএস মানে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এটাও তো ডিপেন্ডেন্টের ভাগ, তাহলে এটাও প্রথম হয়ে গেল রম্বসের মধ্যে এই ডিপেন্ডেন্টের চিহ্নটা হয়ে গেল, তারপর এটা ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হচ্ছে, এই জন্য কে ইন্টু ভি সাফিক্স এক্স, ভোল্টেজের চিহ্ন এক্স বলে হয়েছে। এরপরে দেখো কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের চিহ্ন কি অ্যারো চিহ্ন, তাহলে এবার দেখো ইন্ডিপেন্ডেন্ট চিহ্ন হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টের চিহ্ন হচ্ছে সার্কেল আর ডিপেন্ডেন্টের চিহ্ন হচ্ছে রম্বস, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কি হবে সার্কেলের মধ্যে অ্যারো, তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কি হবে রম্বসের মধ্যে অ্যারো, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের আবার দুটা ভাগ হবে, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আর কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তাহলে ওগুলাও কি ডিপেন্ডেন্ট, তাহলে ডিপেন্ডেন্টের প্রথমে চিহ্ন হয়ে গেল যেটা ভোল্টেজ কন্ট্রোল হবে ওর সাফিক্সে ভি সাফিক্সে এস থাকবে, আর ওর সঙ্গে যেটা কারেন্ট কন্ট্রোল হবে ওটা আই সাফিক্সে এক্স থাকবে ওর সঙ্গে, তাহলে এই সমস্ত সোর্সের চিহ্ন। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছ। এরপর নেক্সট স্লাইডে আমরা চলে যাব। তাহলে দেখো এবার আমরা কি করব ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেইটা দেখব হয়েছে। প্রথম কথা হচ্ছে কি ভোল্টেজ সোর্সের যা যা ক্যারেক্টারিস্টিক্স হবে কারেন্ট সোর্সের ঠিক তার উল্টো উল্টো ক্যারেক্টারিস্টিক্স হবে। তাহলে দেখো এই একটা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল ফিগার এঁকেছি, এটা একটা কারেন্ট সোর্সের ইন্টারনাল ফিগার এঁকেছি। এবার ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে কি হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স সব সময় সিরিজে যোগ থাকে, আর ভোল্টেজ সোর্স যদি আইডিয়াল হয় ভোল্টেজ সোর্স যদি আইডিয়াল হয় তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু 0 হয় হয়েছে। কারেন্ট সোর্সে কি বলা হলো তার উল্টা উল্টা হবে, তাহলে কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স প্যারালালে যোগ থাকবে, আর কারেন্ট সোর্স যদি আইডিয়াল হয় তাহলে তার ভ্যালু কত হবে অসীম হবে ইনফিনিটিভ হয়েছে। তাহলে দেখো কি বলা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ ভোল্টেজ সোর্স, এক নম্বরে বলা আছে ফর ভোল্টেজ সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এই দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করেছি কানেক্টেড ইন সিরিজ। আর 2 নম্বর হচ্ছে কি ফর আইডিয়াল ভোল্টেজ সোর্স দ্য ভ্যালু অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ 0 হয়েছে। তাহলে যেটা বাংলায় বললাম আগে সেটাই, যে যদি ভোল্টেজ সোর্স হয় তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সবসময় সিরিজে যোগ থাকবে, আর আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স সবসময় 0 হবে। এগুলো যখন আমরা প্রবলেম করব থিওরমগুলোর যখন প্রবলেম করব থেভেনিনস থিওরম নর্টনস থিওরম তখন বলা থাকবে যে আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়েছে, তখন সেই কথাটার মানে আমাদের জেনে নিতে হবে যে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স 0। আর তাছাড়া এটা শর্ট কোশ্চেনও পড়ে তোমাদের সেমিস্টার এক্সামে হয়েছে। এরপরে দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ কারেন্ট সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্সের ফিগার বা ইন্টারনাল কনস্ট্রাকশন। এবার দেখো এর কি আছে ফর কারেন্ট সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স কানেক্টেড ইন প্যারালাল, দেখো এখানে কারেন্ট সোর্সের সঙ্গে ইন্টারনাল রেজিস্ট্যান্স প্যারালালে যোগ আছে। আর 2 নম্বর হচ্ছে কি যে যদি আইডিয়াল কারেন্ট সোর্স হয় তাহলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে অসীম হবে ইনফিনিটিভ, এই দুটাই লেখা আছে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের ক্যারেক্টারিস্টিক্স। এরপর আমরা নেক্সট স্লাইডের দিকে যাব। এবার দেখো মেশ অ্যানালাইসিস আর নোডাল অ্যানালাইসিস জানতে হলে আরও কিছু ডেফিনেশান জানতে হবে, যে ডেফিনেশানগুলো আমাদের খুবই কার্যকারী হবে হয়েছে। তাহলে সেই ডেফিনেশানগুলি কী কী না নোড, ব্রাঞ্চ, লুপ আর মেশ হয়েছে। তাহলে দেখো এই পাশে একটা ফিগার ড্র করা আছে, একটা হচ্ছে ABCD একটা সার্কিট আছে হয়েছে। এখানে দেখো রেজিস্ট্যান্স আছে, এই ব্রাঞ্চে AB ব্রাঞ্চে আছে রেজিস্ট্যান্স R1 C1, এই ব্রাঞ্চে রেজিস্ট্যান্স R2, এই ব্রাঞ্চে R3, এখানে R4 L1 আর একটা ভোল্টেজ সোর্স আছে হয়েছে। তাহলে এখান থেকে আমরা জানবো যে নোড কাকে বলে, ব্রাঞ্চ কাকে বলে,
আর লুপ কাকে বলে আর মেশ কাকে বলে। হয়েছে? তাহলে দেখো প্রথম হচ্ছে নোড। তাহলে নোড হচ্ছে একটা জাংশন যেখানে হয় কি না দুই বা তার বেশি সার্কিট এলিমেন্ট, ওটা অ্যাক্টিভ এলিমেন্টও হতে পারে আর প্যাসিভ এলিমেন্টও হতে পারে। হয়েছে? দুই বা তার বেশি এলিমেন্ট যেখানে যুক্ত হয় তাকে বলা হচ্ছে নোড। হয়েছে? তাহলে দেখো ডেফিনেশনে কি বলা আছে আমরা দেখে নিই। নোড ইজ এ জাংশন ইন এ সার্কিট হোয়ার টু অর মোর দেন টু সার্কিট এলিমেন্টস কানেক্টেড টুগেদার। তাহলে নোড হচ্ছে একটা জাংশন যেখানে দুই বা তার বেশি সার্কিট এলিমেন্ট যুক্ত হয়। ঠিক আছে? তাহলে এই ফিগারে কটা নোড আছে? 4টা নোড আছে, এ বি সি ডি। তাহলে দেখো এই হচ্ছে এ নোড, এই এ নোডে কি হচ্ছে এই R1 C1 R4 আর L1 মিলিত হচ্ছে, তাহলে দুইয়ের বেশি সার্কিট এলিমেন্ট মিলিত হচ্ছে, তাহলে তাকে আমরা বলবো কি নোড। সিমিলারলি বিতে R1 C1 R2 মিলিত হচ্ছে, সিতে R2 R3 মিলিত হচ্ছে, আর ডিতে হচ্ছে কি R1 L1 ভোল্টেজ সোর্স আর R3 মিলিত হচ্ছে। হয়েছে? বিতেও ভোল্টেজ সোর্সটা মিলিত হচ্ছে। তাহলে এই হচ্ছে নোড। নোড হচ্ছে কি না নোড হচ্ছে এমন একটা জাংশন যেখানে দুই বা তার বেশি সার্কিট এলিমেন্ট যুক্ত হয়। হয়েছে? আর এই ফিগারে 4টা নোড আছে, এ বি সি ডি। এরপরে হচ্ছে কি ব্রাঞ্চ। তাহলে ব্রাঞ্চ কাকে বলা হয়? দুটা নোডের মধ্যবর্তী অংশকে বলা হয় ব্রাঞ্চ। হয়েছে? তাহলে ব্রাঞ্চ ইজ দ্যাট পার্ট অফ নেটওয়ার্ক হুইচ লাইজ বিটুইন টু নোডস। তাহলে দেখো এখানে এ আর বি নোডের মধ্যে ব্রাঞ্চ হচ্ছে কি এ বি, বি আর সি নোডের মধ্যে বি সি, সি আর ডি এর মধ্যে সিডি, ডি আর এর মধ্যে ডিএ, আর এইখানে বি আর ডি এর মধ্যে বিডি। তাহলে এই যে ফিগার দেওয়া আছে এখানে আমাদের টোটাল 5টা ব্রাঞ্চ আছে। কি কি? এ বি, বি সি, সিডি, ডিএ, বিডি। হয়েছে? এবার দেখো তাহলে আরেকবার রিপিট করে দিই। নোড হচ্ছে কি না নোড হচ্ছে এরকম একটা জাংশন যেখানে দুই বা তার বেশি সার্কিট এলিমেন্ট, সেটা অ্যাক্টিভও হতে পারে প্যাসিভও হতে পারে, মিলিত হয়, তাকে আমরা বলি নোড। আর যেখানে দুটা নোড মিলিত হয় অর্থাৎ দুটা নোডের মাঝের যে অংশ থাকে তাকে আমরা বলি কি ব্রাঞ্চ। হয়েছে? এরপর নেক্সট স্লাইডে আমরা লুপ আর মেশ দেখব। দেখো আমরা কি দেখলাম? নোড দেখলাম আর ব্রাঞ্চ দেখলাম। এবার দেখবো লুপ আর মেশ। হয়েছে? তাহলে দেখো লুপ কাকে বলে বলা হয় না ইট ইজ এ ক্লোজ পাথ ইন এ সার্কিট ইন হুইচ নো এলিমেন্টস অর নোড কানেক্টেড মোর দেন ওয়ান্স। হয়েছে? তাহলে লুপ হতে হলে কি করতে হবে? প্রথমে একটা ক্লোজ পাথ হতে হবে। হয়েছে? আর কি না কোনো এলিমেন্ট ওই লুপের মধ্যে কোনো এলিমেন্ট যেন দুবার আমরা তাকে কাউন্ট না করি। হয়েছে? মানে দুবার একই এলিমেন্ট যাতে ওই ক্লোজ পাথের মধ্যে না চলে আসে। হয়েছে? তাহলে এখানে দেখো এই যে ফিগার আছে এতে 3টা লুপ আছে। একটা হচ্ছে কি এ বি সি এ, দেখো কোনো এলিমেন্ট রিপিট নেই। আর একটা হচ্ছে কি এ সি ডি এ, এখানেও কোনো এলিমেন্ট রিপিট নেই। আর একটা হচ্ছে পুরাটা একটা লুপ এ বি সি ডি এ। হয়েছে? এই হচ্ছে 3টা লুপ। তাহলে কি কি 3টা লুপ? এই ভিতরেরটা একটা লুপ, এটা একটা লুপ আর পুরোটা একটা লুপ। হয়েছে? তাহলে লুপ হচ্ছে একটা ক্লোজ পাথ যার মধ্যে কোনো এলিমেন্ট দুবার ক্যালকুলেট হয় না। হয়েছে? অর্থাৎ কোনো এলিমেন্ট দুবার থাকে না, একবার করেই কাউন্ট করা হয়। দেখো প্রত্যেকটা লুপে প্রত্যেকটা এলিমেন্ট একবারেই কাউন্ট হয়েছে। হয়েছে? এরপরে হচ্ছে কি মেশ। মেশ হচ্ছে কি যে মেশও হচ্ছে একটা লুপ কিন্তু এর মধ্যে কোনো আর সাব লুপ থাকবে না। হয়েছে? তাহলে দেখো যেমন এটা একটা লুপ এটা একটা লুপ, ঠিক আছে, কিন্তু এই যে এ বি সি ডি এ এই লুপটার মধ্যে আবার দুটা লুপ থেকে যাচ্ছে না, এইটা আর এইটা। তাহলে আমরা এটাকে আর এটাকে মেশ বলতে পারি। ঠিক আছে? কিন্তু পুরোটাকে আর মেশ বলতে পারবো না কারণ তার মধ্যে দুটা লুপ থেকে যাচ্ছে। দেখো এটাই ডেফিনেশন লেখা আছে ইট ইজ অলসো এ লুপ দ্যাট কন্টেন্টস নো আদার লুপ ইন ইট। হয়েছে? তাহলে এটাও হচ্ছে একটা লুপ কিন্তু এর মধ্যে আর কোনো সাব লুপ থাকবে না। হয়েছে? তাহলে এখানে দুটা মেশ আছে, একটা হচ্ছে উপরেরটা একটা নিচেরটা। উপরেরটা এ বি সি এ আর নিচেরটা এ সি ডি এ। হয়েছে? ব্যাস এরপরে নেক্সট স্লাইডের দিকে আমরা চলে যাব। দেখো নেটওয়ার্ক অ্যানালাইসিস করার জন্য দুটা মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে নেটওয়ার্ক রিডাকশন মেথড। ডাইরেক্ট মেথড আমরা কখন ইউজ করব না যেগুলো অপেক্ষাকৃত সিম্পল সার্কিট সেগুলোর জন্য আমরা ডাইরেক্ট মেথড ইউজ করি। আর নেটওয়ার্ক রিডাকশান মেথড, রিডাকশান মানে কি ভাঙা, তাহলে যে সার্কিটগুলা অপেক্ষাকৃত জটিল থাকবে তাকে প্রথমে আমরা সহজ সার্কিটে পরিণত করে নেব, তারপর তার আমরা ডিফারেন্ট ভোল্টেজ ডিফারেন্ট কারেন্টস বের করব,
তাহলে সেটা হচ্ছে নেটওয়ার্ক রিডাকশান মেথড হয়েছে। তাহলে দুটো জেনারেল অ্যাপ্রোচেস আছে, একটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে নেটওয়ার্ক রিডাকশান মেথড। তাহলে ডাইরেক্ট মেথডে কি বলেছে দেখো, ইন দিস মেথড দ্য নেটওয়ার্ক লেফট ইন ইটস অরিজিনাল ফর্ম হয়েছে। তাহলে এই ধরনের মেথড যখন আমরা অ্যাপ্লাই করব, এখানে নেটওয়ার্কটাকে আমরা সিম্পলিফাই করব না, যেরকম ছিল সেরকমই, মানে এখানে যে নেটওয়ার্কগুলো থাকে ওগুলো সিম্পল নেটওয়ার্কেই থাকে হয়েছে। হোয়াইল ডিটারমাইনিং ইটস ডিফারেন্ট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, তাহলে যখন আমরা এর বিভিন্ন ব্রাঞ্চের ভোল্টেজ কারেন্ট বার করব, তখন এর যে নেটওয়ার্কটা থাকবে ওকে রিডাকশান করা, অর্থাৎ ভাঙার দরকার নেই, যেরকম ফর্মে আছে সেইরকম ফর্মে রেখেই দেবো হয়েছে। সাচ এ মেথড আর ইউজুয়ালি রেস্ট্রিক্টেড ফর সিম্পল সার্কিটস, এই মেথডটা কি করা হয়, সহজ সার্কিটের জন্য ব্যবহার করা হয় হয়েছে। এর মধ্যে কি কি পড়ে না, ওহমস ল পড়ে, কেসিএল পড়ে, কেভিএল পড়ে, আর মেশ অ্যানালাইসিস পড়ে, আর নোডাল অ্যানালাইসিস পড়ে। তাহলে ডাইরেক্ট মেথডের মধ্যে এই 5টি অ্যাপ্রোচেস আমাদের পড়ে, একটা হচ্ছে ওহমস ল, একটা হচ্ছে কেসিএল কিরচফস কারেন্ট ল, কেভিএল কিরচফস ভোল্টেজ ল, মেশ অ্যানালাইসিস আর নোডাল অ্যানালাইসিস। প্রথমে আমরা দেখলাম তাহলে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে কি হবে না, যেরকম নেটওয়ার্কটা থাকবে ওইরকম ওকে রিডাকশান করার দরকার নেই। এর ভিতরে কি কি আসছে, ওহমস ল, কেসিএল, কেভিএল, তারপর মেশ অ্যানালাইসিস আর নোডাল অ্যানালাইসিস হয়েছে। এরপর দেখো নেটওয়ার্ক রিডাকশান মেথড, এখানে কি হবে না, যে নেটওয়ার্কটা থাকবে তাকে আমরা অপেক্ষাকৃত সিম্পল এবং ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কে পরিণত করে নেব, তারপর আমরা তার ভোল্টেজ আর কারেন্ট বের করব। এই মেথডটাকে বলা হয় নেটওয়ার্ক রিডাকশান মেথড। এর মধ্যে কি কি পড়ে, স্টার টু ডেল্টা কানেকশান, ডেল্টা ট্রান্সফরমেশন, ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন, থেভেনিনস থিওরম, নর্টনস থিওরম, সুপারপজিশন থিওরম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরম হয়েছে। তাহলে কি বলেছে একবার দেখে নেওয়া যাক। নেটওয়ার্ক রিডাকশান মেথড, ইন দিস মেথড দ্য অরিজিনাল নেটওয়ার্ক ইজ কনভার্টেড ইনটু এ মাচ সিম্পলার ইকুইভ্যালেন্ট for rapid calculation of voltage and current। তাহলে কি বলা হয়েছে না, এই পদ্ধতিতে অরিজিনাল যে নেটওয়ার্কটা থাকে সেটাকে আমরা অপেক্ষাকৃত সহজ এবং সমতুল, অর্থাৎ সেখানে যা যা ভ্যালু ছিল এখানেও তাই তাই ভ্যালু থাকবে, কিন্তু সহজ করে নেবো, এরকম নেটওয়ার্কে পরিণত করি। কিসের জন্য না, দ্রুত ভোল্টেজ আর কারেন্টের মানটা বের করার জন্য হয়েছে। এই মেথড কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল ফর কমপ্লিকেটেড সার্কিট, জটিল সার্কিটের ক্ষেত্রে, অপেক্ষাকৃত জটিল সার্কিটের ক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ করি। এই মেথডের মধ্যে কি কি আছে, ইনক্লুড না স্টার টু ডেল্টা ট্রান্সফরমেশন, ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন, থেভেনিনস থিওরম, নর্টনস থিওরম, সুপারপজিশন থিওরম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরম।